সাংবাদিকের নামে কলঙ্ক, এটা তো মূর্খ, চরম মূর্খ। ব্যক্তিগত আক্রমণে না যায়, আপনি তো ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনা দালালি করে যায়, ভারতের দালাল, চরমোনাই পীর, শেখ হাসিনা দালালি করে যায়, 3 লাখ টাকায় আপনারা রাজনীতি করেছেন। আপনার কাছে হাত জোড় করছি, ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আলমে কুছ কালা হয়, একটু সাইদ ভাইয়ের কাছে যেতে চাই। সাইদ ভাই, এখন নির্বাচন কমিশনকে তারা বলছেন একটা পক্ষ অবলম্বন করছেন এবং সরকারকেও একটা পক্ষ অবলম্বনের অভিযোগ করছেন। জামায়াত সহ এই জোট বলছি, তারা তাদের যে একই দাবিতে একমত এই করছেন। কিন্তু আমরা বিএনপিকেও দেখেছি শুরুর দিকে যে সরকারের মধ্যে একটা মানে একজন নিরপেক্ষ নয় এরকম একটা অভিযোগ আমরা দেখেছি বিএনপি। কিন্তু লন্ডনের বৈঠকের পর বিএনপির সেই বক্তব্য আর দেখছি না। আপনি কি দেখছেন আসলে ওনাদের অভিযোগটা কি? আসলে নির্বাচন কমিশন কার পক্ষ নিচ্ছে বা সরকার কারো পক্ষে নিচ্ছে, বিষয়টা এরকম? ওই যে এখানে ওনাদের পক্ষে যদি একটা কথা বলে ডালমে কুচ কালা হয়, ডালমে কুচ কালা হয়, এই কালাটা তো ওনারাই, হ্যাঁ ওনারাই এই কালাটা, এর ভেতরের কালা কোন বলতেছে সরকার, আমরা তো বলি নাই বারবার নির্বাচন একবার বললেই তো উনি পিআর বলতেছে। পিআর জিনিসটা ওনারা বোঝেন কিনা আমি জানি না। পিআর ওই সব দেশে আছে যে সব দেশে বহু ট্রাইবেল জনগোষ্ঠী থাকে, সেই ছোট ছোট ট্রাইবেল জনগোষ্ঠীকে মূলধারায় মানে মূলধারার অংশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু পিআর পদ্ধতিতে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসা হয়। আপনি একটি জিনিস দেখেন, তুরস্ক নেপালেও কি এরকম ট্রাইবেল আছে? তুরস্ক নেপালেও অজস্র, নেপালে তো 8টা না 10টা ট্রাইবেল আছে। তুরস্কেও কিন্তু একই সংস্কৃতির না, তুরস্ক 2 মহাদেশে পড়েছে, 2 ধরনের সংস্কৃতি, ইউরোপ এশিয়া। হ্যাঁ, তো সেই জায়গায় এই ট্রাইবেল জনগোষ্ঠীগুলোকে মূলধারায় একীভূত করবার জন্য কিন্তু পিআর পদ্ধতিতে ওই জায়গায় নির্বাচন হয়। বাংলাদেশে কিন্তু এই 56,000 বর্গমাইলের বাংলাদেশে এক ধরনের সংস্কৃতি, সবাই কিন্তু বাংলায় কথা বলে, সো দ্যাট এখানে একেবারে ট্রাইবেল জনগোষ্ঠী বলতে ওইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে মূলধারার জনগোষ্ঠী থেকে, সেটি নাই। এখন ওনারা নিজেদেরকে ট্রাইবেল মনে করে, যে ধর্মীয় অজুহাত বা ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে তারা নিজেদেরকে ট্রাইবেল মনে করে। সেই জায়গা থেকে সংসদে ওনাদের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য ওনারা এই পিআর পদ্ধতির কথা বলছেন। আর 31টি দলের কথা বলছেন, সেই 31টি দল 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকগুলো রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, ওনারাও সৃষ্টি হয়েছেন একটি দল ভেঙে। তো এই 31টি দলের মধ্যে একেবারে জামাত ইসলামীকে বাদ দিলে সংসদে গত 53 বছরে কোনো প্রতিনিধিত্ব কারোর কোনো দলের ছিল? হ্যাঁ, হয়তো এরা ভোট হলে এরা সর্বোচ্চ ভোট পেতে পারেন, এই 31 দল, বা চরমোনাই পীর সর্বোচ্চ ভোট পেতে পারেন, বা জামাত ইসলামী সর্বোচ্চ ভোট পেতে পারেন, আবার 0 ভোটও পেয়েছেন, এরকম এই 31 দলের মধ্যে এরকম দলও আছেন। সুতরাং ওনারা চাচ্ছেন কি, ওনারা জনগণকে ভয় পাচ্ছেন, জনগণের রায় ওনাদের পক্ষে যাবে না। হ্যাঁ, ওনাদের এক ধরনের, ওনাদের তো রেজিমেন্টেড পলিটিক্স, ওনাদের প্রত্যেকটি আসনে দেখা যায় 2000-5000 করে ভোট আছে, কিন্তু সেই ভোট কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে প্রতিনিধিত্ব করার নিশ্চয়তা বিধান করে না। এই কারণে ওনারা চাচ্ছেন কি, জনগণকে বাদ রেখে দলের একেবারে পলিসি লেভেলের হাতে এমপি পদগুলো জিম্মি করে রাখা, যে ওনারা 1% ভোট পেয়েছে, তার মানে 3 জন এমপি হবেন। কোন 3 জন এমপি হবেন? ভোট দিবেন গরুতে, এমপি হবে গাধা, বিষয়টি এরকম। এই পিআর পদ্ধতির ভোটের মাধ্যমে জনগণ তার কাঙ্ক্ষিত নেতৃত্ব কিন্তু নির্বাচনের সুযোগ পায় না। ধরে নিলাম সেটিও বাদ দিলাম, তাহলে স্বতন্ত্র প্রার্থী হবে কি করে? স্বতন্ত্র প্রার্থী তালিকা কে দিবে? স্বতন্ত্র তো আর কোনো জোট না, স্বতন্ত্র তো কোনো দলের না। সো দ্যাট জনগণকে তাদের মানে একেবারে মতামত প্রকাশের যে একমাত্র মাধ্যম ভোট, তার প্রতিনিধি বাছাই করা, সেই জায়গাটির জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে পিআর পদ্ধতি। এটি পিআর কিছু না, এটি জনগণের পার্লামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা ওনাদের উদ্দেশ্য না। কারণ ওনারা যারা কোনোদিনই পার্লামেন্টে যেতে পারেননি এবং ভবিষ্যতেও যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জনগণ জানেন, জনগণের সাথে ওনাদের সেই সম্পর্কটি তৈরি হয়নি, যেই কারণে ওনারা এই পিআর পদ্ধতির মাধ্যমে 2টি 3টি বা 4টি 5টি আসন পাওয়ার জন্য এটি করছেন। আবার দেখেন, ওনারা 300 আসনে প্রার্থী দিয়েছেন, প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠে কিন্তু প্রচলিত পদ্ধতির ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আবার রাজপথে এসে বলছেন পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না। আবার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাজপথে মাইক ভাড়া করে মাইক টাঙিয়ে হুঙ্কার দিচ্ছেন, আবার ওনার সাথেই কিন্তু আমেরিকা সফর করছেন। এটি কোন ধরনের ডাবল স্ট্যান্ডার্ড? আবার অন্যদিকে যে এবার যদি ইসলামপন্থীদের ভোট দেয়া না হয় তাহলে এটা গাদ্দারি হবে, নানান ধরনের ধর্মীয় ফতোয়া ওনারা মাঠে চাচ্ছেন। আসলে বিষয়টি কি, মোটা দাগে পিআর কিছু না, ওনারা সংসদে ওনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্যই এই কাজগুলো করছেন।
আদার্স আপনি দেখেন গত 53 বছরে ওনাদের একটাই ওনার দল, আমার যে সহ আলোচক শ্রদ্ধেয় বড় ভাই, ওনার দলের একজন ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া আর কোনোদিন কেউ সংসদে গিয়েছে, কোথাও গিয়েছে, একজন ইউনিয়ন চেয়ারম্যান ছিল ওনার বাড়ির পাশে গোলাম সরের হিরু। আচ্ছা উনি একজন এইভাবে কথা বলে, উনি একজন সাংবাদিক হিসাবে একজন ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া ওনার দলের কোনোদিন কেউ হয়েছে? 91 সালে একজন আমাদের এমপি হচ্ছে মাওলানা ওবায়দুল হক। সেই জায়গা থেকে আপনি দেখেন ওনার দলে ফ্যাসিস্ট রুস্তুম আলী ফরাজি আমার এলাকার শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করে পার্লামেন্টে ছিল, সে কিন্তু ওনার দলে যোগ দিয়েছে। ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বগল দাবা করে এই আওয়ামী লীগকে ওনারাই কৌশলে নানানভাবে করছেন। ওনার দলে কতজন আওয়ামী লীগের যোগ দিয়েছেন এ পর্যন্ত প্রকাশ করেছেন? বিএনপি থেকে চাঁদাবাজির দায়ে বহিষ্কার হওয়া লোকও ওনারা নানান কৌশলে যোগ দিয়ে ওনাদের দল ভারী করার চেষ্টা করছেন। মূলত কি জানেন? মূলত হচ্ছে নিজেদের যে জনবিচ্ছিন্নতা, সেই জনবিচ্ছিন্নতাকে পাশ কাটিয়ে ওনারা সরকারের পার্ট হতে চাচ্ছেন। এটি হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য। ধন্যবাদ। আমি একটু যাই যে আশরাফ আলী আখুন কয়েকটা অভিযোগ তুলেছেন। আপনার প্রথম হচ্ছে আপনার ধর্মকে পুঁজি করে রাজনীতি করছেন, বিএনপি থেকে বহিষ্কৃত যারা হয় তাদেরকে আপনারা দলে নেওয়ার চেষ্টা করছেন, জনগণের সাথে সম্পৃক্ততা নাই দেখে আপনারা পিআর পদ্ধতির চাচ্ছেন যাতে সংসদে আপনারা একটা প্রতিনিধিত্ব করতে পারেন। অহংকারই পতনের মূল। এই দেশের ভোট কিন্তু পরিবর্তনশীল, ভোট কিন্তু স্থায়ী কেউ না। আপনি মুসলিম লীগ 47 সালে ক্ষমতায় গেছিল না, 54 সালে ওই মুসলিম লীগ পতন ঘটাইয়া মানুষ ভোট দিয়েছে আপনার কি কয় যুক্তফ্রন্টকে। যুক্তফ্রন্টের জনগণ আঁকা পূরণ না করতে ভোট দিয়েছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের পতন ঘটাইয়া ভোট দিয়েছে বিএনপিকে, বিএনপির পতন করে ভোট দিয়েছে জাতীয় পার্টিকে, দিয়েছে না? তাহলে এই যে বড় দল জাতীয় পার্টিকে তো কেউ ভোট দেয়নি। না না, ওই সবাই তো তাই। শেখ মুজিবকে ভোট দিয়েছিল 73 সালে, তো ভোট চুরি করছিল উনি। কিন্তু এমনি করে 53 বছরের মধ্যে কখনো একটা বিএনপি বারবার ঘন ঘন এসেছে না। এইগুলা 53 বছরের মধ্যে এই দেশে কখনো একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কখনো হয় নাই। এটা হলো মূল কথা। একটা কার্যকর একানব্বই সালে তো বলছে সুকোকাশি হয়েছে, আবার 96 সালে যখন আওয়ামী লীগ তখন বলছে স্থূলকাশি হয়েছে। কাজে এই যে ঘটনাটা আমরা চাই এইভাবে পার্লামেন্টকে কলঙ্কিত করা। পার্লামেন্টে কোনো প্রতিনিধিত্ব কোনোদিন ছিল না। 96 সালে ছিল গোলাম সরের হিরো, ওই যে ম্যান অফ পাথরঘাটা। তারপরে ছিল 91 সালে ছিল মাওলানা ওবায়দুল হক, ম্যান অফ সিলেট। এটা তো সুস্থ না। আর আমাদের দল তো নূতন দল, আমরা দলেই গঠন করছি, মূলত কার্যকরী দল গঠন করছি 91 সালের দিকে, এই শাসন আন্দোলন 27 সালে। কিন্তু ওইটা ছিল জোটবদ্ধ, সাইদি সাহেব ছিল, অমুক অমুক সব মিলে ছিল। কিন্তু ওইটাকে আমরা একক নেতৃত্বে আনি হলো 91 সালে। সেই দল গুছাইতে সময় লাগে না। আর আমরা তো জনগণকে সাথে নিয়ে, ওনারা তো দল গঠন করছে রাষ্ট্রের টাকা দিয়া, এরশাদ দল গঠন করছে রাষ্ট্রের টাকা দিয়া, সেনাপ্রধান থেকে দল গঠন করছে, এরশাদ সেনাপ্রধান থেকে রাষ্ট্রের টাকা দিয়া। আর আমরা তো জনগণকে সংগঠিত করে আমরা দল গঠন করছি। জিয়াউর রহমান রাষ্ট্রের টাকায় দল গঠন করছে, টাকা পাইছে কোথাও নেই। উনি তখন সেনাপ্রধান ছিলেন, জিয়াউর রহমানের দল গঠনে টাকা লাগেনি। ওখান থেকে সব সুবিধা পাবে। আচ্ছা, রাজাকারকে জেনে শুনে কথা বলবেন, রাজাকারকে নিয়ে, শিক্ষিতের মতো কথা বলবেন না। রাজাকারকে নিয়ে, রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানাইছে, শাহজিজ একজন রাজাকার, তাকে উনি প্রধানমন্ত্রী বানাইছে, আব্দুল আলিম একজন রাজাকার, তাকে উনি মন্ত্রী বানাইছে, জামাত রাজাকার মানবাধিকার অপরাধী, তাকে নিয়ে মন্ত্রী বানিয়া তাদের স্বাধীনতা দেশের পতাকা তাদের উপর লোক ছিল না। সে এইভাবে সুবিধাবাদীদেরকে নিয়ে, তারপরে এদেরকে নিয়ে একটা প্রশ্ন করছে, আপনার দলে কোনো মুক্তিযোদ্ধা আছে? মুক্তিযোদ্ধা পরিষদ আছে, সার্টিফিকেটদারি মুক্তিযোদ্ধা আছে। কিসের সার্টিফিকেটদারি মুক্তিযোদ্ধা? এটা তো শেখ হাসিনার আমলে কেনা সার্টিফিকেট আপনাদের। কিসের সার্টিফিকেট? এইসব মিথ্যা কথা বলেন। কোথায় যুদ্ধ করেছেন আপনারা? এইখানে এর সাথে বসা যায় না। না না, আপনার সাথে তো বসা যায়। আপনি তো মূর্খ রাজনীতিবিদ, আপনি মূর্খ রাজনীতিবিদ, আপনি অপদার্থ থেকে অসভ্য, আপনি অসভ্যতা করছেন, আপনি অসভ্যতা করছেন, আপনি বেয়াদবি করছেন, শিষ্টাচার আপনি বেয়াদবি করছেন, অসভ্য আপনি। শেখ হাসিনার দালালি করেননি, আপনার দল শেখ হাসিনার দালালি করেনি। উনি একটা সাংবাদিক হয়েছে, বেহায়ার মতো কথা বলবেন না। 14 সালে নির্বাচনে গেছি, একটা দলের মধ্যে মিথ্যা, উনি একটা সাংবাদিক, ওনার মধ্যে দিকে না যাই আমরা, আপনি একটা মূর্খ লোক, ওনার মধ্যে একটা অযাচিত লোক, আপনি মূর্খ, একটা মিথ্যাবাদী, মূর্খ, মূর্খ, আপনি মূর্খ। সাংবাদিকের নামে কলঙ্ক, এটা তো মূর্খ, চরম মূর্খ, ব্যক্তিগত আক্রমণে না যায়। আপনি তো ফ্যাসিস্টের দালাল।
দালাল, শেখ হাসিনা দালালি করেছে, আপনার চরমোনাই পীর, শেখ হাসিনা দালালি করেছে, দিল্লির টাকায় আপনারা রাজনীতি করেছেন। আপনার কাছে হাত জোড় করছি, ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আকন ভাই ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আর উনি অসভ্য, ব্যক্তিগতভাবে কিভাবে কথা বলে, কিভাবে কথা বলে প্লিজ সাইদ ভাই, একটা দলের পক্ষ থেকে সাংবাদিকতা করে উনি, একটা দলীয় সাংবাদিক উনি। প্লিজ প্লিজ, আপনি কি দলের প্রতি আপনি তো আওয়ামী লীগের দালাল, আপনার দল, আপনি দলের কথা দালালি করেছেন, আপনি তো রাইট দালাল, আমি রাইট দালাল, দিল্লির টাকায় চরমোনাই রাজনীতি করেছে। আমি মনে হয় সাংবাদিক পকেটে থাকে আপনার পকেট কত বড়, আপনার মত সাংবাদিক সাইদ ভাই প্লিজ প্লিজ আপনাদের মতো প্লিজ প্লিজ। আসলে এখন আপনার দলের অবস্থান বলেন যে সামনে নির্বাচনে আপনারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছেন কিনা, যে আন্দোলন প্রশ্ন আসে না। আমরা বলছি পিআর হইলে ডিসেম্বরে নির্বাচন করতে রাজি আছি আমরা, কিন্তু পিআর কেন চাই? পিআর হইলো 91 দেশে পিআর আছে, এই দেশের মানুষ পিআর চায়। বদিউল আলম প্রথম একটা জরিপ করেছে, তাতে উনি লেখছে 71% মানুষ পিআর চায়। আবার কয়েকদিন পর 4-5 দিন বসে হ্যাঁ পিআর চায়, কিন্তু এটা বাস্তবকে মহা সংকটে পড়বে দেশ। এটা হলো বদিউল আলম সাহেব বলেছেন। এখন এই পিআরের উপরে আজকে যে একটা এই আপনার টকশো করে আসলাম, সেখানে 2 জন বিজ্ঞ সেখানে আলোচক ছিল, সেখানেও তারা বলছে পিআরটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি। হ্যাঁ, কিন্তু আমার কাছে সময় নেই আসলে। এখন একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির জামায়াত ইসলামী, তিনি নিউ ইয়র্কে বলেছেন অনেকে বলে জামাত ক্ষমতায় এলে ভারতের হামলা আশঙ্কা রয়েছে, আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে, ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল, তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। এই সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতায় যুদ্ধ করবে। সেই 50 লাখ যুবকের মধ্যে আপনারাও আছেন কিনা, আপনার দলে কেউ আছে? এটা উনি বক্তব্য সেটা ওনার কাছে প্রশ্ন করবেন, এটা আমি জানি না। এই বক্তব্য আমাদের কি কয় আপনার এই যে ঐক্যমত্য আমরা যেটা পড়েছি নির্বাচনী সমঝোতা, এই টেবিলে আমাদের যৌথ নিয়ে আলোচনা হয় নাই, এটা ওনার বক্তব্য, এটা ওনার কাছে আমি জিজ্ঞাসা করবেন। জি ধন্যবাদ। একটু সাইদ খানের কাছে একটু যেতে চাই। সাইদ খান, চট্টগ্রামে জামায়াত ইসলামীর আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন 19 সেপ্টেম্বর বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয় হবে, জামায়াত ইসলামী সরকারি দল হবে, বিএনপি বিরোধী দলে যেতে হবে। যেতেই পারে, গণতন্ত্রে যদি বিশ্বাস করেন যে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেই জায়গায় তার আগে তো ভোটটি হতে হবে। ভোটের জন্য তো সবচেয়ে বড় অন্তরায় ওনারা হয়ে দাঁড়িয়েছেন। ওনারা পিআর ছাড়া নির্বাচনে হতে দেবেন না, নির্বাচন করতে দেবেন না। তো ভোটের মাধ্যমে সরকার যে কেউ গঠন করুক, ওয়েলকাম, এটি নিয়ে তো আর আমাদের কোনো আপত্তি নেই। একজন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিতে চাই, সেই ভোটটি অনুষ্ঠানের জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার, আমি মনে করি এই রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দল, সবগুলো যারা জুলাই গণ অভ্যুত্থানের স্টেক, তারা যেন এক জায়গায় আসে অন্তত ভোটের প্রশ্নে। ভোটটি হলে কে সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত জনগণ দেবে। সেজন্য ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার রাজনৈতিক দলগুলোর, এবং নির্বাচন কমিশনকেও সহযোগিতা করা উচিত সবগুলো রাজনৈতিক দলের। এবং যারা সহযোগিতা করবে না তাদের মধ্যে এই যে বড় ভাইয়ের সুর মিলিয়েই বলতে চাই, ডালমে কুচ কালা হয়, সেই কালা তাদের মধ্যেই আছে। হ্যাঁ, যারা এই জনগণকে রাষ্ট্রের পার্ট হতে দিতে চায় না। সুতরাং আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর মধ্যে বোধোদয় হবে এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানে শেষ করতে পারেন 1 মিনিটে। ব্যাপারটা হলো ভাইয়ের সাথে তো আমার প্রথম পরিচয়, কিন্তু প্রথম ছুটেই ভাই একটা অসত্য তথ্য দিয়েছেন। আমি তো চ্যালেঞ্জ করলাম ওনার সাথে, উনি সাংবাদিক, এইটাকে ওনার সংশোধন করা দরকার। 14 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করি না, কয়েকবার বলেছেন। হ্যাঁ বলছি, কাজে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে যে উত্তপ্ত যেটা হয়েছে ওনার কথার কারণে কিন্তু না তর্ক হোক, ঝগড়া হবে না, আমাদের তো তর্ক হতে হবে, তারপরে তর্কগুলো হতে হবে। আমরা ছোট দল, আমাদের ভোট নাই। সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার ঐক্যমত্য কমিশনের তো প্রতিদিনই কথা হয়, উনি বলছে যাদের ভোট নাই তারাই পিআর চায়। তাহলে এটা তো আপনাদের সুবিধা। তাহলে বোঝা গেল যে পিআর যদি আপনারা চান, আমরা তো বড় দল, তা আপনারা তো ক্ষমতা গেলেন গিয়া, আমরা তো নির্বাচনে যাইতে পারি, আমরা পাইলাম না ভোট, আমরাই তো ক্ষমতা যাবেন। তাই পিআর এত মাথা ব্যথা কেন? পিআর মাথা ব্যথা কেন জানেন? কেন? ওই যে লাল কুসমে কালাহায় একটা ঘটনা আছে, সেখানে ফখরুল ভাই আমাদের অভিযোগ ছিলেন। 10 দফা একটা চুক্তি হয়েছে কিন্তু ফখরুল ভাইয়ের সাথে আমাদের, ফখরুল ভাই এবং বরকতুল্লাহ বুলু, এই 2 জনাই ছিলেন, আরও 4-5 জন। তা সেখানে ওনারা বললেন হুজুর আসল কথা পিআর নিয়ে আসছিল, তখন অনেকক্ষণ কথা হয়েছে। সে বললেন যে পিআর হইলে আমাদের সেন্টারে তো কোনো ভোট আসবে না, ভোট আনে আমার ব্যক্তি প্রার্থী। আপনার তো একটা আদর্শের রাজনীতি করেন, আপনি বললে সব আমরা মুড়ি টুই যারা আছে সব চলে আসবে, কিন্তু আমার তো ওইটা আসবে না, আমার তো প্রার্থী ওখানে থাকা লাগবে, তাহলে ওই ভোটটা আনতে পারবে না সে।
এই কথা বলেন যে এইটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে এই কারণে আমাদের পিয়ারটা বাস্তবায়ন করা কঠিন। উনি এটা বলতে, যাই হোক আমরা যেটা বলতে চাই, সাংবাদিক বন্ধুগণ, বুদ্ধিজীবী, শিক্ষক সবার সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা সংলাপ করেছি। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূত যে দেশে পিয়ার আছে তাদের রাষ্ট্রদূতদের সাথে আমরা বৈঠক করেছি, তাদের ভালো মন্দ সব কিছু আমরা দেখেছি। পিয়ারের কয়েকটা পদ্ধতি তো আছে, কাজে সেইটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে 53 বছরের মধ্যে যেটা হয় নাই, একটা কার্যকর সংসদ হয় নাই, দুর্নীতিমুক্ত দেশ হয় নাই, সন্ত্রাসমুক্ত দেশ হয় নাই। আপনার পার্লামেন্টটা ছিল একটা সাদাবাজদের, একটা দখলবাজদের, দুর্নীতিবাজদের একটা ক্লাব ছিল। এই ক্লাব দূর করার জন্য এই ক্লাব দূর করার জন্য শোনেন, একটা কার্যকর সংসদ করার জন্য একটা ভালো মেধার প্রতিযোগিতা হবে পার্লামেন্টে, এবং শতভাগ মানুষের জনমতে প্রতিফলন হবে এই পিয়ারের মাধ্যমে। সেইটা আমরা চাই ইনশাআল্লাহ। এইভাবে আমার কথা হচ্ছে যে আমি ওনার বক্তব্যকে সমর্থন তখনই করি যখন বাংলাদেশের গণতন্ত্র উন্নত রাষ্ট্রের, যে সব রাষ্ট্রের সাথে উনি তুলনা করছেন, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র 200 বছর পিছিয়ে সেই পর্যায়ে এখনো আমরা পৌঁছাইনি। দেখেন, একটি তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়ার জন্য কত রক্ত দিতে হলো, সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। আর বাংলাদেশে কোনো ট্রাইবাল জনগোষ্ঠী নেই, কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নেই, সবাই মিলে একই পরিচয়, বাংলাদেশী, একই সংস্কৃতি। সুতরাং এখানে পিয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। উন্নত বিশ্বের অর্থনীতি যেহেতু আমরা তৈরি করতে পারিনি, এখনই আমাদের পিয়ারও আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। প্রচলিত পদ্ধতিতেই আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। পিয়ার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন। ধন্যবাদ।